নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি নাদিয়া হক। পুরো 1.5 ঘন্টা জুড়ে আছি আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য, এবং সাথে আছেন প্রতিবারের মতো দুজন চমৎকার বন্ধু যারা এই আড্ডাটাকে আরো বেশি মাতিয়ে তুলবেন। সো আমি তাদের সাথে পরিচয় করিয়ে দেব অবশ্যই, তবে জানিয়ে দিই আজকের টপিকটা কি। আজকের টপিক হলো মিলেমিশে বাঁচি। অ্যাকচুয়ালি আমরা মানুষ তো, আমরা কখনো একা থাকতে পারি না। যেমন বলে না, মানুষ সামাজিক জীব। এটা বলার রিজন হচ্ছে মানুষ কখনো একা থাকতে পারে না, মিলেমিশে থাকতে চায়, মিলেমিশে বাঁচতে চায়। এই টপিক নিয়ে আড্ডা দিতে হলে কি করতে হবে? জুমে চলে আসতে হবে। জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে। পরিচয় করে দিচ্ছি আমাদের সাথে কোন দুজন বন্ধু আজকে আড্ডায় মেতে উঠবেন। আমাদের সাথে আছেন মমতাজ আক্তার মমো, উদ্যোক্তা রাজশাহী নকশি হাউস, এবং তার পাশেই আছেন রাবিয়া হোসেন তমা, উদ্যোক্তা মেকওভার বাই তমা। কেমন আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। কেমন লাগছে এখানে এসে? আসলে অনেক ভালো লাগছে, কারণ আর প্রথমেই আমি বলি অসংখ্য ধন্যবাদ নেক্সাস টেলিভিশন এবং নেক্সাস লেডিস ক্লাবের আয়োজকদের, যে আমাদেরকে এখানে আসার একটা সুযোগ করে দিয়েছে। বেসিক্যালি মহিলাদের জন্য একটা একটা সুন্দর একটা প্লেস আড্ডা দেওয়ার। হ্যাঁ, সো আমরা আমাদের মনের কথা বলতে পারবো, আমাদের আশেপাশের কথা, আমাদের পরিবারের মানুষদের কথা, প্রতিবেশীর কথা এখানে তুলে ধরতে পারবো। হ্যাঁ, এটা একটা আমাদের কাছে অনেক বড় একটা পাওয়া। সো খুবই ভালো লাগছে এবং খুবই প্রাউড ফিল করছি যে আমি আজকে এখানে আসতে পারছি। পরবর্তীতে আমাকে যারা স্ক্রিনে দেখছে অবশ্যই তারাও সুযোগ পাবে। হ্যাঁ, অবশ্যই। এবং আপনার মানে ফ্যামিলি মেম্বার, নারী ফ্যামিলি মেম্বার যদি চান, তিনিও কিন্তু জুমে জয়েন হতে পারবেন এবং আমাদের সাথে আড্ডায় মেতে উঠতে পারবেন। আপু, আপনার কেমন লাগছে? ডেফিনেটলি অনেক ভালো লাগছে। আর মামু আপু যেরকম বলেই দিলেন সবকিছু, যে আসলে আমরা অনেক দিন যাবত কিন্তু লেডিস ক্লাবের সাথে রিলেটেড। আচ্ছা, আমরা কিন্তু গ্রুপটাতেও আছি, সো সবসময় দেখতাম। সো আজকে সুযোগ হয়ে গেল চলে আসার। ভালো লাগছে। আর অনেক ফ্রেন্ডের সাথে শেয়ার করেছি, আচ্ছা, যে যাতে জুমে অ্যাড হয়। সো দেখা যাক। হ্যাঁ, সেটাই। আচ্ছা, আগে আপুর কাছে আসি। এই যে আপনি তো উদ্যোক্তা, হ্যাঁ, আপনি নিশ্চয়ই রাজশাহী সিল্ক এবং নকশি নিয়ে কাজ করেন না? যেমন আপনাকে দেখছি খুব সুন্দর একটা শাড়ি এটা পিওর বলাকা সিল্কে হ্যান্ড স্টিচ করা। মানে মহিলারা যারা গ্রামে থাকে, তারা বেসিক্যালি যারা শহরে জব করতে চায় না, অনেকে ফ্যামিলিতে বাধা থাকে, তারা বাসায় বসে থেকে কিছু করতে চায়, এগুলো বেসিক্যালি তারা সুই সুতা দিয়ে মানে প্রায় 3 মাস ধরে এই শাড়িটা বুনন করেছে। এটা আপনার কটন কাপড়ের উপরেও পাওয়া যায়, সিল্ক শাড়ি মানে অপশন আছে, তাই না? সো আমি একটু জানতে চাই যে আপনার শাড়ি নিয়ে কাজ করা বা হাতের কাজ, হ্যাঁ, এইসব নিয়ে কাজ করার ইচ্ছেটা কখন থেকে হয়েছে? আচ্ছা, আমি যেহেতু গ্রামের মেয়ে, আমি গ্রামে বেড়ে উঠছি। হ্যাঁ, লেখাপড়া রাজশাহীতেই। তো রাজশাহী থেকে আমার বাসার যে দূরত্ব একটু মানে কম, মানে খুব দূরে না, সেহেতু আমার যাওয়া আসাটা খুব ইজি হতো। সো আমি বাড়ি থেকেই লেখাপড়াটা চালিয়ে গেছি। আর গ্রামে দেখতাম অনেক মহিলারা কাজ করতো, হাতের কাজ। মানে আমি তখন লেখাপড়ার দিকেই মনোযোগ ছিল। আমি হাতের কাজ তেমন একটা পারতাম না, কিন্তু খুবই ভালো লাগতো। মানে অনেকটা সফট কর্নার বলে সেই রকম আর কি আমার হাতের কাজের প্রতি একটা আগ্রহ ছিল। সো তাদের দেখতাম, এবং কিন্তু আমার বাবার ইচ্ছে ছিল যে আমি মানে লেখাপড়া করব, ভালো ঘরে একটা বিয়ে দিয়ে দেবে, শেষ। কিন্তু আমার মা সবসময় বলতো না, আমি লেখাপড়া করব, আমি জব করব। কি ধরনের? যেমন গ্রামের মানুষ কিন্তু প্রথমেই দেখে স্কুল টিচার। হ্যাঁ, সে আমার আম্মা বলতো না, একটা মানে শিক্ষকতা করবে আমার মেয়ে, এরকম একটা ইচ্ছা ছিল। তো যখন অনার্স পাস করলাম, তখন বাবা বলে না, মেয়ে বড় হয়েছে, বিয়ে দেওয়া হবে। অনার্স পাস করে শেষ, মানে প্রায় লেখাপড়ার শেষ ধাপে, মাস্টার্স কমপ্লিট করলেই শেষ। সো এখন একটা উপযুক্ত সময়। তো বাবা ওভাবে হুটহাট সিদ্ধান্ত নিল, বিয়েটাও হয়ে গেল। এরপরে আমার ইচ্ছাতে আমি যখন এসএসসি দেই, তখন থেকে কিন্তু আমি টিউশনিটা করাইতাম। মানে আমার আগ্রহ ছিল লেখাপড়ার প্রতি। তো টিউশনি করাইতাম, পাশাপাশি জব একটা ছিল, স্কুলে পার্ট টাইম জব করতাম। দেন আস্তে আস্তে লেখাপড়াটা শেষ করলাম, বিয়েটা হলো। তখন আমার হাজব্যান্ড যখন দেখে আমার একটা আগ্রহ আছে জবের প্রতি, সে একটা সুযোগ করে দেয় আমাকে। সুযোগ বলতে সে আমাকে বলে যে এখানে সার্কুলার ছাড়ছে, তুমি অ্যাপ্লাই করো। সো আমি অ্যাপ্লাই করি এবং ভাইবা বোর্ডে যাই, মাল্টিন্যাশনাল একটা কোম্পানি। তো হয়ে যায় জবটা বেসিক্যালি। তারপরে আপনার কোভিড, 4 বছর আমি জব করেছি। এরপরে আসলো কোভিড।
সো কোভিডের সময় তারা বাইরে যেতে দিত না, মানে হঠাৎ করে বললো যে যারা যারা জব করবে আসলে তাদেরকে ভিতরে ব্যবস্থা করব, মানে থাকা খাওয়া সবকিছু পরিবেশ দিয়ে দিবে। মানে যেহেতু তার চাইনা কোম্পানি, সো এটা অনেক ডিফিকাল্ট হয়ে পড়লো আমার জন্য। দেন ওই মুহূর্তে ডিসিশন নিলাম আসলে জবটা ছেড়ে দেওয়া উচিত। আমি ভাবলাম যে কিছু তো একটা করতেই হবে, আসলে হঠাৎ করে বসে থাকা মানে এটা সম্ভবই না। হ্যাঁ, মানে একটা ইনকাম, একটা সোর্স হাতে আস্তে আস্তে এমন একটা হয়ে যায় যে আসলে হাতে পয়সা না থাকলে আর ভালো লাগে না। এটা কিন্তু একদম সত্যি কথা। যখন একবার ইনকাম করতে শিখে যাই আমরা, তারপরে কিন্তু বসে থাকা যায় না। তখন মনে হয় আমি যদি বসে থাকি তাহলে তো আমার হাতে টাকা নেই, এবং আমার হাতে টাকা না থাকলে কিন্তু আমার শান্তি লাগছে না, মনটাও ভালো থাকবে এবং কাউকে একটু হেল্প করতে পারছি না, তাই তখন কারো কাছ থেকে নিতেও ভালো লাগে না, একদম মানে খুব গায়ে লাগে ব্যাপারটা। হ্যাঁ, আর সেটা মানে একটা বয়সের উপরে ডিপেন্ড করে, মানে ওই বয়সটা আসলে কারো কাছ থেকে হাত পেতে নেওয়া না। আর হাজব্যান্ডের কাছে একটা নির্দিষ্ট পরিমাণ নেওয়া যায় অ্যামাউন্ট, কিন্তু আসলে মানে নিজের একটা চাহিদা সবসময় একটা থাকে, টুকিটাকি সবকিছু তো আর আত্মসম্মান বোধটা জাস্ট। সো আমি ভাবলাম যে না, নিজের কিছু করা উচিত। সো কি করব ভাবতে ভাবতে হঠাৎ করে আমার ওই মানে ছোটোবেলায় যা দেখতাম মেয়েরা স্টেজ করতো ঘরে বসে, সো আমি একটা করলাম, একটা কোর্স করলাম। মানে আমি আগে আমাকে শিখতে হবে, দেন আমি শিখাইতে পারবো। মানে এখানে শিখেছেন নাকি গিয়ে করেছেন? না, আমি অনলাইনে কোর্সটা অনলাইনে করছি, কারণ তাদের হচ্ছে হাতের স্টিচটা তেমন একটা ফিনিশিং আসতো না, যেটা আমাদের আসলে প্রিমিয়াম কোয়ালিটিটা তারা উঠাই নিয়ে আসতে পারতো না। জাস্ট তারা গ্রামের মানুষ, হাতের কাজ দিত, মানে একটু আঁকাবাঁকাই এসে। তো ভাবলাম আগে নিজে শিখে দেন আমি একটা কোর্স করলাম। এবং তাদের আমাদের গ্রামের আশেপাশে যেমন কাজিন আছে, ছোট বলতে এসএসসি পাস করছে, বসে আছে, লেখাপড়া করছে, কিছু সময় তাদের কিন্তু ফ্রি থেকে যায়। তো ভাবলাম তাদেরকে একটু ট্রেন আপ করি। বাহ, এইটা কিন্তু খুব ভালো কাজ। এটা মানে নিজের মানুষদেরকে দিয়ে শুরু করাটা খুবই ভালো কাজ, তাদের জন্য কিন্তু হেল্প হয়। তারা এইভাবে কিন্তু মিলেমিশে বেঁচে থাকা যায়। তারা যে কি পরিমাণ হ্যাপি ছিল আপু, আসলে তাদের মানে ফেসটা দেখলে মানে আপনিও আমি আরো শুনবো, আমার খুব মানে ইন্টারেস্টিং লাগছে। আপুর কাছেও যাই। আপু, এই যে মেকওভার আর্টিস্ট, হ্যাঁ, বা মেকআপ আর্টিস্ট হওয়ার ইচ্ছে কিন্তু অনেক সময় দেখা যায় ছোটবেলায় আমাদের সবার টুকটাক থাকে। আমি যেমন পুতুল সাজাতাম, হ্যাঁ, মানে ওভাবে করে পারতাম না, সবাই কম বেশি পুতুল খেলেছি একদম। হ্যাঁ, মানে পুতুল সাজাতাম বা কাজিনদেরকে একটু একটু ওকেশনে সাজিয়ে দিতাম। আপনারও কি এরকম কোনো ইচ্ছে ছিল নাকি তখন থেকে? বেসিক্যালি আমার মেকআপের হাতে খড়িটা নিজের উপরেই। আমার বাবা তখন বাইরে থাকতো, যখন আমার বয়স 3 বছর 3.5 বছর হবে, স্কুলেও ভর্তি হয়নি। তো বাবা যখন ফোন দিত যে তোমার জন্য কি পাঠাবো বা কি নিয়ে আসবো, আমার একটা কথাই থাকতো মেকআপ বক্স। তো তখন হচ্ছে আমাদের আমাদের যে মডেল মৌ আপুর একটা অ্যাড হতো কেয়া বিউটি শপের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ওখানে আপুর যে মেকওভারটা ছিল একটা গ্রিনিশ কালারের, সো আমি ওটা দেখে মানে অ্যাড চলতো, আমি হচ্ছে মেকআপ বক্স নিয়ে বসে যেতাম যে ওই রকম করে মেকআপ করব। সো আসলে ওই সময় থেকে আস্তে আস্তে মানে মেকওভারের প্রতি টানটা অনেক বেশি। আর ফ্রেন্ড সার্কেলের তো আছেই, ইভেন আমার ছোট ভাই, ও হচ্ছে এবার অনার্স ফার্স্ট ইয়ারে, ও যখন ছোট ছিল আমি ওকেও সাজাতাম। এটা মনে হয় সব ছোট ভাই বা ছোট মানে কাজিন ব্রাদার যেগুলো আছে সবার উপর মনে হয় আমরা সবাই অ্যাপ্লাই করেছি, এবং ফ্রক পরিয়ে তাদেরকে মেয়ে খুব এনজয় করতো। ওখানে বলতাম যে ভাই তুমি একটু শুয়ে পড়ো তো, একটু মেকআপ করবো, ও এসে শুয়ে পড়তো। খুব মজা ওখানে করা। তারপর হচ্ছে আমার ফ্রেন্ডের বিয়ে হয়, তখন আমি হচ্ছে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। আচ্ছা, তো ওর কথা ছিল যে তুই আমাকে সাজিয়ে দিস। আচ্ছা, আমি একটু ইন্টারাপ্ট করব। আমাদের সাথে একজন বন্ধু ফোনে জয়েন করেছেন, আমি তার সাথে একটু কথা বলতে চাই। হ্যালো, আসসালামু আলাইকুম। সালাম আপু, কেমন আছেন? আমি অনেক ভালো আছি। আপনাকে নাদিয়া আপু বরাবরের মতো অনেক চমৎকার লাগছে। থ্যাংক ইউ। আমার কণ্ঠ আপনার দুইজন গেস্ট বুঝতে পারছে কিনা জানি না, আজকে আপনাদের যে গেস্ট হিসেবে দুইজন আছেন আমার প্রচন্ড পছন্দের এবং প্রচন্ড ভালোবাসার দুইজন, মমো এবং তমা। আচ্ছা, আমি আইরিন আপু। বেস্ট অফ লাক। আমার খুব ভালো লাগছে, স্ক্রিনে দুইজনকে প্রচন্ড সুন্দর লাগছে। একদম সত্যি কথা, ওদের জন্য অনেক ভালোবাসা, অনেক ভালোবাসা। আই রিয়েলি লাভ ইউ গাইজ। তোমাদের উদ্যোগের জন্য তোমাদের ফিউচারটা যেন আরো অনেক বেশি এগিয়ে যায়, উজ্জ্বল হয়, সেটার শুভকামনা সব সময়।
থ্যাংক ইউ সো মাচ আপু। আপনি চাইলে কিন্তু জুমেও চলে আসতে পারেন, আমিও আপনাকে একটু দেখতে চাই। সো ফোনে তো কথা হয়েছে, পারলে জুমে চলে আসবেন। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এই যে আইরিন আপু, হ্যাঁ একটু কথা থেকে একটু সরি, দুইজনেই চিনেন, মানে আমি ঠিক জানি না আপনারা দুজন কি দুজনকে চিনেন আগে? হ্যাঁ। ও আচ্ছা, এই যে আপনি আমাদের আজকে টপিকসটাই হচ্ছে মিলেমিশে বাঁচি। হ্যাঁ, আসলে আমরা মিলেমিশে কিভাবে বাঁচি। আমি ঢাকায় কিন্তু তেমন একটা, যে আমি বললাম আমি গ্রামে বেড়ে উঠছি, মানে ঢাকায় তেমন একটা মানে পরিচিত জায়গা ছিল না এবং মানুষও পরিচিত ছিল না। সো আমি বিভিন্ন গ্রুপের মাধ্যমে অ্যাড হয়েছে। জব মানে করা অবস্থাতেই আমি মানে যখন আমার মাথায় আসলো কিছু একটা করা দরকার, তখন আমি দেখলাম অনেকগুলো গ্রুপ যেখানে মেয়েরাই কাজ করে, তেমন একটা হচ্ছে ওমেন অ্যান্ড ই-কমার্স ট্রাস্ট। সো এখানে জয়েন করি এবং পাশাপাশি দু একটা আরো গ্রুপ আছে, এই গ্রুপগুলোতে জয়েন করি। সো এই গ্রুপেরই আমাদের মানে এইভাবে আমাদের পরিচয়। আচ্ছা, এই গ্রুপের মাধ্যমেই। আমরা কালকে সন্ধ্যায় জেনেছি যে সে আসছে। আমরা আগে জানতাম না যে আমরা দুজনেই গেস্ট। তাহলে তো আপনাদের মানে আপনারা নিজেরাই আগে সারপ্রাইজড হয়ে গেলেন। কালকে সে যখন পোস্ট শেয়ার করেছে, তো তখন আমি দেখেছি তুমি যাচ্ছ। একদম পরে কথা হলো ঠিক আছে তাহলে আমার বাসায় চলে আসো, এখান থেকে দুজন একসাথে যাই। বাহ, চমৎকার। আর আইরিন আপুকে নিয়ে একটু শুনতে চাই। আচ্ছা, আইরিন আপু হচ্ছেন আমাদের ওমেন অ্যান্ড ই-কমার্সের এক্সিকিউটিভ ডিরেক্টর। ওকে। সো আইরিন আপুর সাথে আমরা কাজ পারপাসে ওনার সাথে পরিচয়, বিভিন্ন ভলান্টিয়ার হিসেবে কাজ করতাম। আমি প্রচুর ভলান্টিয়ারি কাজ করেছি আমরা। সো সেখান থেকে আপুর সাথে পরিচয়, এবং একটা সময় আসলে হয় না যে পরিচয় প্রফেশনালি পরিচয় হয়েছে কিন্তু একটা ফ্যামিলি বন্ডিং বা খুব কাছের সম্পর্ক মানুষ হয়ে যায়। আইরিন আপু ঠিক সেরকমই আমাদের কাছে। চমৎকার। এইভাবেই কিন্তু মিলেমিশে বাঁচা যায়, তাই না? এই যে একটা কাজ করছেন, তার মধ্যে কিছু মানুষের সাথে পরিচয় হচ্ছে এবং আস্তে আস্তে সম্পর্কটা ফ্যামিলির মতো হয়ে যাচ্ছে, তাই না? ফ্যামিলি মেম্বারের মতো হয়ে যাচ্ছে, কিছু শেয়ার করছেন তার সাথে, তাই না? এভাবেই কিন্তু মানুষ বেঁচে থাকে। হ্যাঁ, শুনছিলাম আপনার কথা, এই যে মেকআপের জার্নিটা। আচ্ছা, সেটা হচ্ছে যখন আমি ইন্টার ফার্স্ট ইয়ার থেকে ফ্রেন্ডের কাহিনীটা বলছিলাম। সো আসলে হয় না যে আমরা তো মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি। সো ফ্যামিলিতে একটা ভালো মেকআপ আর্টিস্টের কাছে বা একটা ভালো পার্লার গিয়ে সাজাটা কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট। ইভেন বাবা মারা এটা মনে করে কি যে এটা ওয়েস্ট অফ মানি। সো আসলে কি দরকার, দেখা যায় হয়তো এলাকার কোনো নর্মাল পার্লার বা কোনো কিছু থেকে। আর তখনকার সময় কিন্তু বেসটা ছিল আসলে পেনকেক বেস। তো আমার মনে আছে, সো আমাকে বললো কি যে আমি এর আগে ওকে কম বেশি সাজিয়েছি ওর ভার্সিটি প্রোগ্রামে, তখন আমাকে বললো যে আমাকে একটু তুই তাহলে সাজিয়ে দে, আমি অন্য কোথাও যাবো না। ফাইন। তো আমার কাছে কিছু জিনিস ছিল, এখন একটা ব্রাইডকে সাজানোর জন্য যা যা জিনিস দরকার সবকিছু হয়তো আমার কাছে ছিল না। তো চলে গেলাম মার্কেটে, কি লাগবে। তখন তো আসলে এখন যেরকম আমরা এডুকেটেড হচ্ছি মেকওভারকে নিয়ে, তখন তো আসলে এই এডুকেশনটা ছিল না। আর আপনি নিজে তো সেলফ এডুকেটেড মানে এই ব্যাপারে, তাই না? এছাড়াও হ্যাঁ, প্রথম থেকে এটাই, কিন্তু এছাড়া পরবর্তীতে স্টেপ বাই স্টেপ আমি নিজেকে আসলে আপডেট করেছি। সো তখন কেনাকাটা করলাম, ওর বিয়ের সম্পূর্ণ মেকওভারটা করলাম। তো সবাই খুব অ্যাপ্রিশিয়েট করলো যে খুব ভালো হয়েছে। আর তখন থেকে কম বেশি আমি নিজের মেকওভার নিজেই করতাম। আমি কখনো কোনো খুব সুন্দর মেকওভার করেছেন। থ্যাংক ইউ সো মাচ। ইভেন এখন তো হয়তো লার্ন হয়ে গিয়েছি হয়তো এ কারণে, বাট যখন আমি হয়তো খুব বেশি ভালো পারতামও না, তখনও আমার কাছে মনে হতো কি যে মেকআপে পার্লারে গিয়ে সাজবো, ওদের থেকে মনে হয় আমিই ভালো পারি, এরকম একটা টেন্ডেন্সি আমার নিজেরই খুব ভয় লাগে পার্লারে গিয়ে সাজগোজ করতে। মানে আমার বিয়েতেও আমি নিজে সেজেছি, নরমাল আপু, সেম হিয়ার, খুবই নরমাল। আমরা আরো আড্ডা দিব, একটা বিরতি নিয়ে ফিরে আসছি। নিয়ে নিচ্ছি একটি বিরতি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আবার আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায়। আপনারা দেখতেই পাচ্ছেন আড্ডা তো অলরেডি জমে গেছে, আপনাদের সাথেও আড্ডা দিতে চাই আমরা। আপনারা তাড়াতাড়ি জুমে চলে আসবেন, জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে। হ্যাঁ আপু, বলছিলেন আপনি যে আপনার ফ্রেন্ডকে সাজিয়ে তারপরে কি হয়েছিল? অ্যাকচুয়ালি তারপরে যেটা হয়, আসলে আমার ফ্যাশন ইন্ডাস্ট্রি প্রতি খুব ঝোঁক ছোটবেলা থেকেই ছিল। ফ্যাশন ইন্ডাস্ট্রির মধ্যে কিন্তু আসলে ড্রেস, মেকওভার দুইটা পার্ট কিন্তু একদম ওতপ্রোতভাবে জড়িত একটার সাথে একটা। সো আমি সবসময় ড্রিম দেখতাম যে আমার একটা শোরুম থাকবে, ড্রেসের ডিজাইনার ড্রেস থাকবে, এবং তার পাশাপাশি একটা মেকওভার সাইট থাকবে, মানে একসাথে অ্যাটাচ করা। বাহ, আমি মধ্যমণি থাকবো, সব কিছু আমি দেখবো।
সো এইভাবে চিন্তা ভাবনা করা। এরপরে তো আসলে ইন্টার শেষ হলো, ভার্সিটিতে ভর্তি হলাম। আমি ইংলিশে অনার্স মাস্টার্স কমপ্লিট করা। আচ্ছা, হাই ফাইভ। সো অনার্স শেষ হলো, এরপরে মাস্টার্স শুরু হলো। তো আমি কিন্তু বিজনেস বলতে গেলে ছোটবেলা থেকে আসলে বিজনেসটা আমার মনে হয় আমার মধ্যে বাই বর্ন এটা ক্রিয়েট করা। আমি আসলে কখনো জবের পিছনে দৌড়াইনি। স্টুডেন্ট থাকাকালীন অবস্থায় 9 মাসের মতো জব করেছিলাম, তখনই মনে হচ্ছে আসলে জব আমার জন্য না। তখন আমি একটা ভালো ইসে ছিলাম, রিনাউন ডায়মন্ড ওয়ার্ল্ডে ছিলাম। আচ্ছা। সো 9 মাস করার পর এমডি স্যারকে বললাম, স্যার আসলে সরি, আমার পক্ষে সম্ভব হচ্ছে না, আমাকে একটু ছেড়ে দেন। তো এরপরে আসলে আমি আমার কিন্তু শাড়িরও বিজনেস আছে, ক্লথিং বিজনেস আছে। আচ্ছা। সো আমার শোরুম ছিল। ওটার নাম কি, আলাদা কোনো নাম? অঙ্গনা। অঙ্গনা, জি। আচ্ছা, বাহ। আমি যে ড্রেস শাড়ি পরে আছি তাতে এটা হচ্ছে আমার পেজেরই। চমৎকার, খুব সুন্দর। সো আমার শোরুম ছিল, আমি শোরুম দিয়েছিলাম, প্রায় 6 বছর শোরুম বিজনেস করলাম। তারপরে তো আসলে কোভিডটা শুরু হলো। তো এর মাঝে আসলে মেকওভারটা ছিল ফ্রেন্ড সার্কেল, ফ্যামিলি, এদের মধ্যেই সীমাবদ্ধ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তখন প্রফেশনালি ছিল, বিজনেসটা ছিল হচ্ছে আপনার। তখন আমি কোনো টাকা কোনো টাকা পয়সা কিছু নিতাম না। ও আচ্ছা। কারো কোনো দরকার হচ্ছে, কারো কোনো প্রোগ্রাম আছে বা ভার্সিটির কোনো ফাংশন হচ্ছে, তখন ব্যাকগ্রাউন্ডে আমি। খুব সুন্দর, আমার মানে টপিকের সাথে খুব যায় যে আপনি মানে এমনিতেই করতেন, মেকআপটা করাতেন বা আপনার ফ্রেন্ডদের সাথে বা যে আছে কাজিন টাজিনকেও নিশ্চয় করিয়ে দিতেন। সো এই যে মিলেমিশে বাঁচা, হ্যাঁ, আপনি যেটার জন্য কোনো টাকাই নিতেন না, এটা থেকে আপনার প্রফেশনের ব্যাপারটা মাথায় আসছে না আস্তে আস্তে আস্তে? বাহ, চমৎকার। হ্যাঁ, সো আমি হচ্ছে ভলান্টিয়ারের কাজটা খুব ছোটবেলা থেকে ভলান্টিয়ারের কাজটা খুব বেশি করতাম। সো দেখা গেছে ভার্সিটির কোনো একটা ফাংশন হচ্ছে, সেখানে হয়তো 30টা মেয়ের হয়তো ফাংশন আছে। সো আমি সাথে এবং সাথে হয়তো অন্য 2-1জনকে অ্যাটাচ করে দিতাম যারা কম বেশি মেকআপ পারে, ওদেরকে নিয়ে আমরা বসে যেতাম ব্যাকগ্রাউন্ডে, যে ঠিক আছে আমরা আছি, আমরা করে দিচ্ছি, মেকআপের সাইডটা আমরা দেখছি। বাহ, চমৎকার। সো এইভাবে করে আসলে করা। এরপরে যখন কোভিডটা আসলো তখন আমার কাছে মনে হলো ফাইন, এখন তো বসে আছি, তখন তো মার্কেট বন্ধ, আমার শোরুম বন্ধ, সব কিছুই বন্ধ। সো বসে না থেকে আমি এই সময়টাকে আমার মেকওভার সাইডটাকে কিভাবে একটু ডেভেলপ করা যায় সেটা নিয়ে একটু ঘাটাঘাটি করি। সো তখন দেখলাম অনেক মেকআপ আর্টিস্ট আছেন যারা মানে রিনাউন্ড মেকআপ আর্টিস্ট বা ইন্টারন্যাশনাল মেকআপ আর্টিস্ট। সো এরকম হচ্ছে তারা অনলাইন ট্রেনিং এরকম করাচ্ছে। সো ভাবলাম আচ্ছা ঠিক আছে, আমি কি জানি না, এত বছর ধরে আমি কাজ করছি, বাট হয়তো এমন অনেক কিছু আছে যেটা আমার হয়তো ওই নলেজটা নেই যেটা ওনাদের আছে। হ্যাঁ, খুবই স্বাভাবিক। স্কিলড যে ব্যাপারটা ওটা হয়তো আমার নেই, আমি হয়তো করে গিয়েছি, বাট আসলে যখন আপনি বিজনেসের জন্য চিন্তা করবেন তখন কিন্তু টেকনিক্যাল অনেক কিছু শিখতে হয়, হয়তো ওগুলোর জন্য আপনাকে একটু কোর্স করতেই স্বাভাবিক। হ্যাঁ, আমি তারপরে চিন্তা করলাম তাহলে একটু দেখি ওনাদের কাছে কোর্স কয়েকটা করে দেখি অনলাইনে। সো অনলাইনে একটা কোর্স করলাম, স্যাটিসফাইড হলাম না, কারণ আসলে মেকআপ জিনিসটা তো হাতে ধরে দেখার জিনিস। সো ওটা আমি অনলাইনে দেখছি, আমি স্যাটিসফাইড না। এরপর আমার একটা বড় পরিচিত আপু ছিল, সে হচ্ছে মোটামুটি মিরপুরে খুব রিনাউন্ড, অধরা আপু। তো সে তখন হচ্ছে নিজে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতো। তো আমি আপুকে বললাম যে আপু তাহলে আমাকে একটু তুমি পার্সোনালি একটু ট্রেন করো, আর আমি জাস্ট 1-to-1 ক্লাস করব তোমার কাছে, কোনো ব্যাচে না বা কোনো কিছুতে না, আমি কি কি জানি সেটা আমি তোমার সাথে শেয়ার করব, এবং ওইটার বাইরে আমাকে কি কি শেখানো দরকার সেটা তুমি আমাকে শিখিয়ে দিও। তারপর আপুর কাছে ক্লাস করা শুরু করলাম। আসলে ওই সময় থেকেই আমার আসলে মানে কি বলবো, টিচারদের কাছে, তারা তোমার টিচারদের মতোই বা ট্রেনার যারা আছেন তাদের কাছ থেকে আসলে শুরু। এরপরে আমি আমাদের দেশের এবং দেশের বাইরের বেশ অনেক কয়েকজন ট্রেনারের কাছ থেকে ট্রেন্ড আপ হয়েছি, এবং তার মধ্যে একটা সবাই চিনে উজ্জ্বলা, আফরোজা পারভিন আপুর। সো আমি সেখানেও প্রায় 3 মাসের রিসেন্টলি শেষ করেছি। তো আমি যখন আসছিলাম তখন থেকে বলছিলাম যে এই রাস্তাটা আমার খুব পরিচিত, আমি লাস্ট 3 মাস শুধু এখান থেকে প্রতিদিন যাওয়া আসা করেছি, কারণ যেহেতু ওনাদের নিকেতনে হচ্ছে ওনাদের এটা। সো এটাই বলছিলাম। সো এখন পর্যন্ত বেশ 7-8 জন ট্রেনার দেশের বাইরের এবং আমাদের দেশের রিনাউন্ড যারা আছে। আপনিও ট্রেনার হিসেবে কাজ করতে পারবেন, আই হোপ। করছেন। ওয়াও, চমৎকার। আমার কখনো ইচ্ছে করলে আমি আপনার কাছে শিখে নেব। আমাদের অনেক বন্ধুরা জয়েন করে ফেলেছেন। কেমন আছেন আপনারা? আপনার স্ট্যান্ডে রাখেন না কিসে? আপনি উপর দিকে মানে আপুরা নিজেরা কথা বলছেন। বাহ, আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? এইভাবে
না, আমার মনে হয় না আপুরা আমাকে শুনতে পাচ্ছেন। দেখা যায় না। আচ্ছা, রাশিদা আপু আমাকে শুনতে পাচ্ছেন? ওরা আসতেছে। রাশিদা আপু আমাকে শুনতে পাচ্ছেন? হাসি মনের কথা প্রকাশ করে, যে এত সুন্দর। আচ্ছা, শুনতে পাচ্ছেন ওনারা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন যখন আপনারা শুনতে পারবেন তখন আপনাদের সাথে কথা বলবো, এখন তো শোনা যাচ্ছে না। আচ্ছা, আপুর কাছে আসি। এই যে আমি একটু আগে বলছিলাম যে এইভাবেও অ্যাকচুয়ালি মিলেমিশে বাঁচা যায়, তাই না? আপনি বলছিলেন আপনার কাজিনদেরকে দিয়ে, মানে কাজিনকে দিয়ে শুরু করেছিলেন, ওনাদেরকে কাজ দিয়েছিলেন, এতে কিন্তু লাভ হয়েছে, সেও কিছু কাজ করে কিছু হয়তো আর্ন করতে পেরেছে, তাই না? সো আমি আরেকটু শুনতে চাই তারপরের স্টেপগুলো কি করেছেন। মানে আপনার তো অনেক কাজ, অনেকের হেল্প লাগছে, তাই না? সো একটু শুনি। আমি প্রথম তাদেরকে দিয়েই শুরুটা করলাম। এরপরে যখন আমি শুরু করি দেন সবাই, মানে একটা গ্রামে একটা জায়গায় কাজ করলে কিন্তু গ্রামে ঘোরাফেরা করে, অনেকেই দেখে যে আসলে এটা কাজ করতেছে, এটা কার কাজ, কে দিল, আমরাও করতে চাই। আশেপাশে তখন অনেকেই আগ্রহ প্রকাশ করলো। সো আমি মানে ফিজিক্যালি তাদের কাজটা দেখলাম যে আসলে তাদেরকে কাজ দেওয়া যায় কিনা। মানে কাজ করলেই তো হবে না, মানে কাজের মতো কাজ করতে হবে, সেটা হলো আসল কথা। পরে দেখলাম না তাদের কোয়ালিটি মোটামুটি যায় এবং তাদেরকে তেমন একটা শিখাইতে হয় না, কারণ গ্রামে অনেকেই শহর থেকে কাজ দেয়, তারা কাজ করে অভ্যস্ত মোটামুটি, মানে ভাবি লেভেলেরগুলো, মানে একটু মধ্যবয়স্ক। সো দেখলাম না তাদের কাজ মোটামুটি চলে। তো আস্তে আস্তে এভাবে আমার প্রোডাকশন বাড়লো এবং কাজের প্রতি আপনার আগ্রহ, মানে আমি আরো ইনভেস্ট করলাম, যেহেতু আমি কাজ উঠাইতে পারতেছি আমার মানে মন মতো। মানে ওনাদের আগ্রহটা তো দেখেছেন আপনি, তাই না? তারপরে তো কাজ দিয়েছেন, এবং আপনি কাজ দেওয়ার আগে ওনারা তো এমনিতে ঘরেরই কাজ করতেন, হয়তো বসেই থাকতেন, তাদের একটা ইনকাম সোর্স হলো, তাই না? এইভাবে কিন্তু আমরা একজন আরেকজনকে, এবং সেই টাকাগুলো দিয়ে তারা কি করতো, তারা তাদের বাচ্চাদের হচ্ছে স্কুলে টিফিনের টাকা দিত, তারা অনেক হ্যাপি হতো। আবার হচ্ছে মেয়ে বাচ্চা তাদের হচ্ছে কসমেটিক্স কেনা, মানে গ্রামের একটা মানে ছোট জিনিস অনেক বড়। যখন ইনকামটা এরকম শেয়ার হয়, ওই যে মিলেমিশে বাঁচি বলছি না, যখন হয়তো হাজবেন্ড আর্ন করছেন একা, দেখা যাচ্ছে ওয়াইফ করতে পারছেন না, কিন্তু যখন আপনি কাজগুলো দিয়েছেন ঘরে বসেই যখন করছে, সে কিন্তু হাজবেন্ডকে সাহায্য করতে পারছে, তাদেরকে বের হতে হচ্ছে না। এক্স্যাক্টলি, বেরও হতে হচ্ছে না, ঘরও দেখতে পাচ্ছে, এদিকে আবার আর্নও করতে পারছে। এইভাবেই কিন্তু আসলে মিলেমিশে বাঁচা যায়। হেল্পগুলো হয়ে যাচ্ছে, মানে হাজবেন্ডের কাছে সবসময় মানে চাওয়া লাগতেছে না যে আমার 10 টাকা লাগবে, 20 টাকা লাগবে, 100 টাকা লাগবে। হ্যাঁ, এই অল্প অল্প অ্যামাউন্টগুলো বারবার তাদেরকে মানে চাইতে হচ্ছে না হাজবেন্ডের কাছে। এটা একটা মানে একটা অন্যরকম আত্মসম্মান, তাদের কাছেও মানে খুব ভালো লাগা তৈরি হয়ে গেছে। এটা কিন্তু কনফিডেন্সও অনেকটুকু বেড়ে যায়, তাই না? যখন আপনি দেখবেন যে কেউ এতটুকু আর্ন করছে, তার কিন্তু কনফিডেন্স বেড়ে যায়, এবং সে যখন কন্ট্রিবিউট করতে পারে তখন তার নিজের কাছে শান্তি লাগে, বিশেষ করে ফিলিংসটা অন্যরকম, একদম একদম অন্যরকম লাগে। মানে এটা সব মানে কি বলবো, সব জায়গার নারীদের একই মনে হয় ফিলিংস হয়, সেম, যে আমি কিছু দিতে পারছি, আমি কিছু কন্ট্রিবিউট করছি। খুবই ভালো লাগে দিন শেষে যখন কাজগুলো উঠে আসে, দেন তাদের হাতে পারিশ্রমিকটা যায়, মানে তারা এত পরিমাণ খুশি হয়, এবং মানে খুশি সাথে সাথে তারা আমাকে অনেক দোয়া করে। বাহ, মানে এটাও অনেক বড়, তাদের চোখে মুখে ফুটে ওঠে, মানে তাদের এই মানে মনের কথাগুলো, মানে তারা তো ডাইরেক্ট ওভাবে কোনো কিছু বলে না, বাট মনের কথাগুলো মুখ দেখে বোঝা যায়। এটাই হচ্ছে অনেক শান্তি, যে কারো চোখে বোঝা যাচ্ছে। এবং আমি চাই ইন ফিউচারে আমি আরো মানে বড় কিছু করব, এবং অফিসিয়াল ভাবে তারা যেন আমার কাজগুলো মানে আমি যেন করতে পারি, আমার বাসায় এসে হোক, 10 জন, 20 জন, 50 জন কর্মী নিয়ে আমি কাজ শুরু করব ইনশাআল্লাহ, সেই প্রসেসিং এ আছি। চমৎকার চমৎকার, অবশ্যই আপনি কাজ বাড়াবেন, অন্যদের আরো সুবিধা হবে। জুমে অনেকেই জয়েন করে ফেলেছে, আশা করি এখন আপনারা সবাই আমাকে শুনতে পারছেন। আমি একটু আগেও কথা বলেছিলাম, তখন হয়তো শুনতে পারেননি। আমরা এসে কথা বলবো, একটা বিরতি নিয়ে নিচ্ছি, ছোট্ট একটি বিরতি, যাচ্ছি আর এক্ষুনি ফিরছি, সাথেই থাকুন। আবারও ফিরে এলাম আমাদের আড্ডায়। আড্ডা অলরেডি জমে গেছে, এবং আমাদের সাথে আমাদের বন্ধুরা জয়েন করে ফেলেছে। আপনারা যারা জয়েন হয়ে আড্ডায় মেতে উঠতে চান, তাড়াতাড়ি চলে আসুন, জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে। আচ্ছা, আগে চলে যায় রাশিদা আপুর কাছে। রাশিদা আপু, জি,
হ্যাঁ, আপনারা তো মানে আজকের টপিকের সাথে একটু আগে যা দেখলাম একদম মিলে গেছে। আপনারা তো মিলেমিশে বেঁচে আছেন। আমার কথা কেউ শুনতে পাচ্ছিলেন না, সবাই এত কথা বলছিলেন একজন আরেকজনের সাথে। আসলে এভাবেই বেঁচে থাকা যায়, তাই না? রাশিদ আপু, শুনতে চাই আপনার কাছ থেকে, বলেন। যে সবাইকে জানাই শুভ সকাল, ইনশাল্লাহ সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। যারা আসছে অতিথিবৃন্দ তাদেরকে আপনাকে সবাইকে সকালের শুভেচ্ছা এবং অভিনন্দন এখানে আসার আর জন্য। আমাদের এখান থেকে আপনাকে সন্ধ্যার শুভেচ্ছা। জি জি, থ্যাংক ইউ সো মাচ। তো আসলে মিলেমিশে আমার খুব ভালো লাগছে যে আমি যখন এখানে এসেছি তখন আমাদের দেশের জন্য আফসোস করতাম যে ওরা আমাদের মতো মানে এই দেশের মতো এত ডোনেট করে না কেন, স্বতঃস্ফূর্তভাবে এবং সবাই একত্র হয়ে করে না কেন। এবং তখন কিন্তু আমাদের এখানে কানাডাতেও বাঙালিরা সব এতটা অ্যাটাচমেন্ট ছিল না। এখন আমরা খুবই ভালো লাগে যে গত একটা মাস আমরা শুধু গেট টুগেদার পিকনিক করেছি। সো এই যে বললেন মিলেমিশে, হ্যাঁ আমরা তখন কিন্তু আমাদের জবের ব্যাপারেও বাঙালিরা একজন একজনকে হেল্প করতো না, ওরা কাউকে জবে নিয়ে যেতে চাইতো না, দেখাতো না। তো যখন বাংলাদেশে এখন যেভাবে সংখ্যাগরিষ্ঠ হচ্ছে আমাদের এখনো কিন্তু আলহামদুলিল্লাহ এখন সবাই সবাইকে হেল্প করলে, বাংলাদেশ থেকে আসলে কাউকে উঠতে দেয়, কাউকে নিয়ে কোথাও ঘুরতে যায়, কেউ অসুস্থ বোধ করে সিক ফিল করে আসলে পরে তাদেরকে দেখায়। তো এই যে একা একা তো কোনো কিছুই করা সম্ভব না, মিলেমিশেই সবাইকে সবকিছু করতে হবে সব জায়গায়। এবং আর মিলেমিশে বলতে আপনি যেটা বললেন যে হাজবেন্ডকে সহযোগিতা করা, এটা আসলে এখানে আমরা সবাই করি। আমি ভলেন্টিয়ারও করি এবং আমি উইকলি ফুড সাপ্লাই দেই, সাপ্তাহিক ফুড। যারা কুক করতে পারে না তারা, কেউ হয়তো গ্রোসারি করে দিলে শুধু কুক করে দেয়, সেটা পারিশ্রমিক দেয়, অথবা কেউ গ্রোসারি করে দেয়, আমরা টাইম টু টাইম রেডি করে রেখে দেই, ওরা এসে নিয়ে যায়। তো এইভাবে আমরা হ্যাঁ সবাই মিলেমিশে সবাইকে করি। এই যে পিকনিকে গিয়েছি সেখানেও আমরা বসে এটা আলোচনা হয়েছে যে আমাদের দেশের কিভাবে কি করা যায়, কে কতটা করবা, সবাই ইমেল নিয়েছি, কন্ট্যাক্ট নাম্বার নিয়েছি, যাদের চিনি না নতুন তাদের সাথে। তো আমরাও মিলেমিশে সবকিছুতে এখন ডোনেটটাও আমরা করি একসাথে, এক ফান্ডের সাথে আমরা আলাদা তো করেছি, এরপর একটা ফান্ড করে আমরা চাচ্ছি একটা গ্রুপিং ভাবে বাংলাদেশে 2-3 জন একসাথে যে দিয়ে আসতে। এবং এই যে মিলেমিশে কাজ করাটা, এটা যে কতটা আন্তরিক এবং মনটা কত খুলে যায়, তাদের ভিতরে একটু কিছু থাকে সংকোচ অথবা একটু অন্যরকম অনুভূতি, তারাও কিন্তু আস্তে আস্তে ওপেন মাইন্ডেড হয়ে যায়। এটা খুবই ভালো। এখন তো আমি ঠিক বলেছেন। আর এখন আমি তো মনে করি বাংলাদেশের এই অবস্থাটা দেখে এখন যতটা স্বতঃস্ফূর্তভাবে সবাই এগিয়ে যাচ্ছে সবকিছুতে, আমার মনে হয় কয়েকদিন পরে বিশ্ব থেকে বলবে যে হিউম্যানিটির দিক থেকে বাংলাদেশে নাম্বার 1-এ আছে। সেই দোয়াই করতেছি আমি। ইনশাআল্লাহ আমরা ওয়েট করছি এরকম কোন একটা দিন অ্যাকচুয়ালি আমরা দেখতে পারবো। থ্যাংক ইউ সো মাচ আপা। রেবেকা আপা, হ্যাঁ আপা শুনতে পাচ্ছেন? জি আচ্ছা, কালকে দেখছিলাম আপনি আপনার পেটটাকে নিয়ে খুব আদর করছিলেন, আমার খুব ভালো লাগে এরকম, মানে আমি নিজে তখন আমার পেট মিস করছিলাম আর কি আপনাকে দেখে। সো আমরা দেখা যায় মানুষের সাথে সবকিছু শেয়ার করছি, হ্যাঁ যখন একটা প্রাণীকে এই যে নিজের কাছে নিয়ে আসি তখন মনটা আরো ঠান্ডা হয়ে যায়, তাই না আপা? আপনি বুঝতে পারবেন, যাদের আছে যারা পেট রাখে তারা আসলে এই ব্যাপারটা খুব বুঝতে পারে। আপনার কাছ থেকে একটু শুনতে চাই, একটু ডিফারেন্ট ভাবে একটু শুনতে চাই। হ্যাঁ, শুভ সন্ধ্যা, ধন্যবাদ। হ্যাঁ আসলে আমার এই দুইটা পেট হচ্ছে তোমার এই 4 বছর হলো, দুইটা আমার, কিন্তু একটা না। একটার নাম হচ্ছে ইউকি, একটা পুচু। তো দুইটা এত সুন্দর আমাদের কাছে থাকে যে আমরা যখন যেখানে থাকি তখন সেখানেই থাকে, এবং ওরা যখন ক্ষুধা লাগে তখন ওরা আমাদের পায়ে কাছে সে কামড় দেয়। এত আন্তরিক মনে। আর আসলে মানুষের চেয়ে পশু পাখি অনেক মিশুক এবং ভালো হয়, কারণ মানুষের উপরটার ভিতরটা বোঝা খুব কঠিন, কিন্তু পশু পাখির ভিতরে এগুলো নাই। আর আমরা মানুষ মিলেমিশে থাকতে হবে, সমাজবদ্ধ যেহেতু আমরা। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমরা একসাথে কাজ করছে, যে বন্যার্তদের সাথে থেকে যেসব ছেলে মেয়েগুলো কাজ করছে, আমরা যে সহযোগিতাটা করছি, এটাও কিন্তু একটা মিলেমিশে কাজের মধ্যে পড়ে। একদম, এটা তো অনেক বড় ব্যাপার। এত বড় একটা দুর্যোগকে তারা কিভাবে, এই যে আমাদের নারী মেয়েরা, অন্তঃসত্ত্বা কিছু মেয়েদেরকে কিভাবে তারা নিয়ে আসছে, মানে এটা দেখে আমার মনে হচ্ছে যে আসলেই আমরা একে অপরের জন্য মানে বাঙালি, বিশেষ করে ছাত্ররা
যা দেখালো কালকের যে ঘটনা হলো সেই ঘটনার পরেও আজকে বন্যার্তদের জন্য যে কাজগুলো ওরা করতেছে এবং করে যাচ্ছে সবটাই মনে হচ্ছে আমরা মিলেমিশেই তো করতেছি। মিলেমিশে না করলে আসলে একতাবদ্ধ ভাবে ছাড়া কোনো কাজ করা যায় না। আর আরেকটা জিনিস নাদিয়া, সেটা হচ্ছে আমাদের দেশের সমস্ত মানুষকে আমি অনুরোধ জানাবো, এখন যারা ত্রাণ দিচ্ছেন প্রচুর আমাদের এখানে কিন্তু হয়েছে, জমা হয়েছে। পরে যে সিচুয়েশনটা দাঁড়াবে, যাদের ঘর বাড়ি, তারপরে তাদের চিকিৎসা, তারপরে তাদের হচ্ছে বিভিন্ন সমস্যা মানে সমস্যা জড়িত কারণগুলো আসবে, তো কারো সংসার ভেঙে গেছে, তাদেরকে দেওয়ার জন্য আমরা যেন আবার সবাই মিলেমিশে প্রস্তুতি নিতে পারি, সেই উদ্যোগটাও আমার মনে হয় যে সবার প্ল্যানিং মাফিক করা উচিত। এবং মিলেমিশে যদি এটা সবাই আবার প্ল্যান করি, ইনশাল্লাহ এটা আমরা উঠিয়ে যেতে পারবো, আমার বিশ্বাস। চমৎকার, থ্যাংক ইউ আপা, এটা খুব সুন্দর বলেছেন উনি। মানে পরবর্তীতে আসলে আরেকটা মানে কি বলবো, ত্রাণ তো আসলে এখন অনেক হয়েছে, পরবর্তীতে কিন্তু আরো হেল্প দরকার, তাই না? ওই সময়টাতে আমাদের আসলে এগিয়ে যাওয়া উচিত। তো বন্যাতে আসলে বন্যার পরবর্তী যখন পানিটা টেনে যায়, কমে যায় যখন পানিটা, তখনই আসলে সব থেকে বেশি টেক কেয়ারটা দরকার হয়। একদম, তখন কিন্তু অনেক আরো বেশি রোগ শোক, তখন টেক কেয়ারটা সব অন্যরকম। মানে এখন যেটা হচ্ছে আশ্রয় কেন্দ্রে আছে, খাবার যাচ্ছে, তারা খাচ্ছে বা এরকম একটা সিচুয়েশন, কিন্তু যখন পানিটা কমে যাবে তখন তো আসলে তারা তাদের বাড়িতে মুভ করার চেষ্টা করবে। সো ওই সময়টা আসলে আরো বেশি দেখা যাবে কিছুই নাই, গোছানো জিনিস এলোমেলো হয়ে গেছে, মানে একটা গোছানো সংসার সম্পূর্ণ ভ্যানিশ হয়ে গিয়েছে একদম। মানে আমি এটা যখন এই ভাবনাটা যখন মাথায় আসে তখন আসলে ঘুমানো যায় না। কারো মানে এটা যদি আপনার সাথে আমার সাথে হয় তখন কেমন লাগবে? একটা সুন্দর সাজানো সংসার, তার হয়তো দেখা যাচ্ছে সে একজন বেঁচে আছে আর কেউ নেই। মানে এটা ভাবতেই আমার গুজবাম্প হয়। এটা কি বলবো, আর এখানে কিছু আসলে বলার নাই, শুধুমাত্র হেল্প করা ছাড়া আর দোয়া করা ছাড়া। আর আমরা যখন আসলে এই যে ভিডিওগুলো দেখছি, এখন তো আসলে সোশ্যাল মিডিয়ার যুগ, যেহেতু কিছু একটা হলেই আমাদের কাছে আসলে নিউজটা চলে আসে। তো কালকেও আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম রাতের বেলা যে এখন ওই সাইডে যদি আমরা থাকতাম, ফেনীতে যদি মনে করো আমরা থাকতাম, তখন কি হতো? পরে বলতেছে দেখো, হ্যাঁ নিয়তি যার যেখানে আছে এক্স্যাক্টলি সেটা হবেই, বাট এখন আমরা যতটুকু পারছি আমাদের সাইড থেকে আমরা চেষ্টা করছি। সো আমাদের আজকের টপিক যেটা, সেটার সাথে কিন্তু এখনকার বন্যার যে সিচুয়েশনটা সম্পূর্ণ কিন্তু গতকাল একটা মানে নিউজ দেখলাম যে একজন মহিলাকে উদ্ধার করা হয়েছে এবং ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, ওনার সিজার হয়েছে, বাচ্চাও হয়েছে, অক্সিজেন সিলিন্ডার লাগবে এরকম বলে একজন পোস্ট দিয়েছে। ওই মহিলার কেউ নাই, আর মানে কেউ নাই আশেপাশে, কাউকে খুঁজে পাওয়া যায় নাই, অথবা মারা গেছে, কিছু একটা হবে। মানে এই সিচুয়েশনে কেমন লাগছে ওনার, মানে আমি কল্পনাও করতে পারছি না। আমরা ওটা আসলে কখনোই কল্পনা করতে পারবো না, মানে ওনার এক্স্যাক্টলি এখন ওই মুহূর্তে ওনার ফিলিংসটা কি। এবং তাকে নিয়ে যারা এসছে, তাকে যারা বাঁচিয়েছে, এই যে মানুষের পাশে আছে, তাই না, মিলেমিশে কিন্তু বাঁচছে। যারা গেছে তারা কিন্তু প্রপার ট্রেনিং নাই তাদের কাছে, কারো কাছে নাই, তারা কিন্তু সাহস করে গেছে। আসলে মনের জোরটা অনেক বড়, তাই না? কিছু করার নেই তো, এগিয়ে যাওয়া ছাড়া একদম কিছু করার নেই। আমি আবার একটু জুমে চলে যাই। আকলিমা আক্তার আপা, শুনতে পাচ্ছেন? জি আপু শুনতে পাচ্ছি। হ্যাঁ, কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনারা কেমন আছেন সবাই? এই তো আছি, ভালো আছি। মানে যেভাবে এই সিচুয়েশনে অ্যাকচুয়ালি থাকা যায়, যতটুকু ভালো থাকা যায় আছি। সো আপনার কাছ থেকে একটু শুনতে চাই, আমরা যখন মিলেমিশে বাঁচি বলতে আপনি যদি কারোর সাথে কিছু শেয়ার করেন, হ্যাঁ, এটা একটা ফুড হতে পারে, আপনার কোনো কাপড় চোপড় হতে পারে যে দিচ্ছেন, বা হেল্প, ছোটোখাটো যে কোনো ধরনের হেল্প হতে পারে, তখন আপনার নিজের মনে অন্যরকম শান্তি লাগে না? আপু এটা তো অবশ্যই, এটা আসলে বলার কোনো অবকাশই নেই। কারণ আমরা এখন দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমেও জানতে পারছি কিংবা দেখতে পাচ্ছি, একটা ছোট্ট বাচ্চা সহ সে তার ব্যাংকের জমানো টাকাটা দিচ্ছে, তার গিফটের টাকাটা দিচ্ছে, কিংবা একটা বয়োবৃদ্ধ তার মায়ের যে মৃত মায়ের যে ব্যাংকের টাকাটাও যে দিচ্ছে, সে কিন্তু কান্না করে দিচ্ছে। তার কিন্তু অন্যরকম একটা অনুভূতি, তার সেই মায়ের ব্যাংকটা কিন্তু অনেক হয়তো শখের ছিল, কিন্তু এই আমাদের পরিস্থিতি
সবার সাথে মিলেমিশে কাজ করার জন্যই কিন্তু উনি ওনার শখের জিনিসটা দিয়ে দিয়েছে। তো আমরাও ঠিক এরকম, আমরা যে যার অবস্থান থেকে যতটুকু পারছি নিজের আত্মতৃপ্তির জন্যই মানে করছি, চেষ্টা করছি। কারণ আমি সবচেয়ে মনে করি কি, যারা আমরা এই যে ক্ষতিগ্রস্তের মধ্যে আমরা মধ্যবিত্তরা কিন্তু খুব খারাপ একটা পজিশনের মধ্যে আছি। এটা তো একদম সত্যি কথা, একদম সত্যি কথা। পাচ্ছি না কাছে চাইতে, পাচ্ছি না এমনি তো না খেয়ে থাকতে। এখন সিচুয়েশনটা এমন হচ্ছে, যদি সবাই মিলেমিশে তাদের সবাই যার যার অবস্থান থেকে, আমি যদি আমার প্রতিবেশীটা বুঝতে পারি যে উনি সেই সিচুয়েশনে না, ওনার অবস্থানটা তেমন না, আমি যদি আমার পাশ থেকে আমার তরফ থেকে তাকে সহযোগিতা করি কাউকে না জানিয়ে, উনিও লজ্জা পেল না কিংবা আমিও তাকে লজ্জা দিলাম না, খুব বোনের মতন করে গিফটের মতন করে, আমরা ত্রাণ শব্দটা ব্যবহার না করে যে আমি এটাও উপহার দিচ্ছি কিংবা তোমার সাথে হাতে হাতে কাজ করছি, তোমার ঘরটা গুছিয়ে দিচ্ছি কিংবা তোমার বাচ্চাটাকে আমি একটা পোশাক দিচ্ছি, গোসল করিয়ে দিচ্ছি, যেইভাবে যতটুকু সহযোগিতা করতে পারি ওইটাই তাদের কাছে অনেক বড় পাওনা হবে। এখন একদম একদম সত্যি কথা। ওদের সাথে মিশে দিয়ে ওদের ফ্যামিলির মতো করে ওদেরকে ওই অবস্থান থেকে তুলে নিয়ে আসা। সুন্দর বলেছেন আপু, খুব সুন্দর বলেছেন, থ্যাংক ইউ সো মাচ, খুব সুন্দর বলেছেন। একটা বিরতির পরে আবারও সবার সাথে কথা হবে, অনেকেই জয়েন করে ফেলেছে কারণ টপিকটা আসলে খুব টাচি। সো একটা বিরতি নিয়ে আবারও ফিরছি, নিয়ে নিচ্ছি আরেকটি বিরতি, কোথাও যাবেন না, সাথেই থাকুন। আবারও ফিরে এলাম নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায়। অলরেডি আমি আমার জুমের বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি। আপনারা যারা আমার সাথে আড্ডা দিতে চান তাড়াতাড়ি জুমে জয়েন করে ফেলুন, জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে। আচ্ছা, আবারও চলে যাই আমি জুমে। শানু কবির আপা, শানু কবির আপা কেমন আছেন আপনি? একটু কষ্ট করে আনমিউট করেন, একটু কষ্ট করে আনমিউট করেন। হ্যাঁ আপা কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাকে অনেক বেশি সুন্দর লাগছে আজকে। থ্যাংক ইউ, শাড়িতে দারুণ মানিয়েছে। থ্যাংক ইউ সো মাচ আপা। আপনার আপনার হাসিটাও খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে একদম মন থেকে হাসছেন, তো এই জন্য খুব ভালো লাগছে দেখতে। আচ্ছা, আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে এই যে আমরা যারা আছি এখন জুমে যারা আছে, হ্যাঁ, আর যখন অফ এয়ার থাকছে, যখন আমরা বিরতিতে যাচ্ছি, তখনও দেখি আপনারা নিজেরা নিজেরা কথা বলছেন, তাই না? এটাও কিন্তু এক ধরনের মেল বন্ধন, তাই না? আমি এইটা নিয়ে একটু শুনতে চাই, যখন শেয়ার করছেন একজন আরেকজনের সাথে কথাবার্তা, দুঃখ সুখ, কেমন লাগে বলেন? অনেক ভালো লাগে, আপনাকে বলে বুঝাইতে পারবো না, অনেক ভালো লাগার একটা জায়গা। আর এইটা আমি অনেক বেশি পছন্দ করি, ভালোবাসি। আর আমি তো বড়দের কথা মূলত মনোযোগ সহকারে শুনি, আমার যত শুনি ততই অবাক হই, আর অনেক কিছু শিখতে পারি, জানতে পারি, সবকিছু মিলে আমার খুব ভালো লাগে প্রত্যেকের কথাই। মানে আমি ধরেন এতদিন ছিলাম না এখানে, তখন আমি আমার মনে মনে হইতেছে যে আমি অনেক কিছু হয়তো মিস করে ফেলছি, আর এখন যাকে দেখছে ততই অবাক হচ্ছে, আর তত বেশি আমার ভালো লাগতেছে, আর ভালোবাসা বেড়ে যাচ্ছে আমার। ঠিক আছে, আপনাদের প্রত্যেকের কথা আমার এত বেশি মানে ভালো লাগতেছে, মনে হইতেছে যে 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা পর্যন্ত আরেকটু ভালো হতো। মানে যখন সব চলে যায় তখন অনেক বেশি মিস করি, আবার কখন দেখা হবে, কখন কথা বলবো, কখন আবার আসবো, এই যে মানে এত ভালো লাগার বিষয়, ভালো লাগার জায়গা, মানে আমি বুঝাইতে পারবো না বইলা। বাহ বাহ, আমার অনেক ভালো লাগছে, চমৎকার, অনেক বেশি খুব ভালো লাগলো আপা, আপনি এত প্রাণবন্ত, এত সুন্দর করে বলেছেন, খুবই ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা তন্দ্রা আপা, আপনাকে ধন্যবাদ, এই চ্যানেলের পিছনে যারা আছে সামনে যারা আছে তাদের সবাইকে ধন্যবাদ, আমাদের সব আপুদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, এইটাই আমি চাই। থ্যাংক ইউ, সবাই এরকম হাসি খুশি থাকবেন। থ্যাংক ইউ আপা। তন্দ্রা আপা শুনতে পাচ্ছেন? জি জি আপা শুনতে পাচ্ছি, কেমন আছেন আপা? হ্যাঁ খুবই ভালো আছি আপা, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। আপু বলেন, আপনার কাছে এই যে আপনি শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি আপা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার সন্ধ্যা সবাইকে। হ্যাঁ আপনার ভাবনাটা একটু জানতে চাই। হ্যাঁ
আপনার ভাবনাটা একটু জানতে চাই যে মিলেমিশে বাঁচি, হ্যাঁ কিভাবে অ্যাকচুয়ালি মিলেমিশে বাঁচা যায় একটু শুনি আপনার কাছ থেকে। আপা আমি খুব গান শুনতে পছন্দ করি। গানের একটা ভূপেন হাজারিকা হচ্ছে আমার খুব প্রিয় শিল্পী। আমারও মানুষের জন্য, জীবনের জন্য। আমি শিল্পী হলে আপনাকে গিয়ে শোনাতাম। এই গানটার ধরেই যদি বলি আপু, তাহলে আসলে মিলেমিশে বাঁচাটাই হচ্ছে জীবন। একা থাকবার মধ্যে আপু কোনো আনন্দ নেই। একদম। আমি যদি এই নেক্সট টিভির লেডিস আড্ডায় না ঢুকতে পারি একদিন, আমার 2 দিন মেহমান ছিল, মেয়েটা একটু বাইরে থাকে, ওর সাথে কথা বলে এই সময় ঢুকতে না পারলে যে কি যে দিনটা খাজায়, 7:30টার পর থেকে ঘুমানোর আগ পর্যন্ত মনটাই অস্থির লাগে। আজকে আমার দেখা হলো। তো আপু এই যে বলার জন্য মনটা একটু ভারাক্রান্ত। আমি স্রষ্টার কাছে প্রতিদিন দোয়া করছি যেন এই বানভাসী মানুষগুলো খুব সহজেই স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। আর আমার বাচ্চাদেরকে নিয়ে আপু এই বানভাসী মানুষদেরকে কিভাবে হেল্প করা যায়, পাশে দাঁড়ানো যায়, সেই চেষ্টাই আমরা করছি। অবশ্যই 10 মিলে করি কাজ, হারিয়ে যেতে নাহি লাজ। আপু অনেক ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ আপনাকেও। মিষ্টি আপা। জি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু সবাইকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। একটু শুনি তো আপনার কাছ থেকে। ধরেন অনেক মানুষ আছে না যাদের সাথে আমাদের দূরত্ব অনেক সময় বেড়ে যায়, হ্যাঁ অনেক বন্ধু আছে, এরকম অনেক আত্মীয় স্বজন আছে, দূরত্বটা কোনো না কোনো কারণে বেড়ে যায়, হয়তো ব্যস্ততার কারণে অথবা কোনো সময় ছোটখাটো ব্যাপার নিয়ে একটু খুনসুটি হয়েছে, মানে কোনো না কোনো রিজন আছে। সো এই দূরত্ব কমানোর জন্য অ্যাকচুয়ালি কি করতে হয় আপনার কাছ থেকে একটু শুনি। ধন্যবাদ আপু। বর্তমান যে পরিস্থিতি, হ্যাঁ আমরা তো মানুষ, আমাদের মধ্যে রিলেটিভস, ফ্রেন্ডস, সার্কামস্টেন্স সবার সাথে বাড়তেই পারে। তো আমাদের উচিত ওই মান অভিমানটা বেশি দিন না রেখে খুব সাথে সাথে আমাদের তাদের সাথে আমরা একটা টেক্সট করতে পারি আপু। আমরা চাইলে একটা টেক্সট করতে পারি, হাউ আর ইউ বা কেমন আছো বলতে পারি। মাঝে মধ্যে যদি একটা ফোন দেই, অসুবিধা কি আপু? আমি মনে করি যে আগে কথা বলে সেই বড়, যে পরে কথা বলে প্রেস্টিজ ধরে না আমি কথা বলবো না, সে কখনো বড় না। আমার মন যদি সোজা হয়, আমি একটু আগে বলি না, আমি মানুষের ভুল ফরগিভ করে দিই, একটু মাফ করি, এতে দেখবেন মনে যে শান্তিটা পাওয়া যায়, সেই শান্তিটা যদি আমি চুপ করে রাগ করে বসে থাকি তাহলে পাওয়া যাবে না। আমি সবসময় আপু চেষ্টা করি আগে একটু হাই হ্যালোটা দিতে, অন্তত হাইটা জানি আমি দিতে পারি। আমি এটা কম্পিটিশন করি, আমি এটা কম্পিটিশন করি, ওর আগে জানি আমি বলতে পারি। বাহ, চমৎকার। ভালোবাসা থাকবেই তো, সেগুলো আমরা ভুলে যাব। আর মিলেমিশে না থাকার কোনো অল্টারনেট ওয়ে নেই। আচ্ছা, এই উপলক্ষে 2 লাইন গেয়ে ফেলেন। আজকে আমি বলছি, এমনিতে আপনি গান করেন আজকে। আচ্ছা, হ্যাঁ। আর যেতে চিরদিনে থাকবেই, তবুও এগিয়ে যেতে হবে, বাধা বিঘ্ন না পেরিয়ে বড় হয়েছি সে তবে। আর যেতে চিরদিনে থাকবেই। আজকে আপু গান ঠিক করে রাখি নাই, ইনস্ট্যান্ট গাইলাম। এই যে এরকমই হবে, মানে একেবারে আমি হঠাৎ করে বলবো কাউকে না কাউকে, হ্যাঁ গান গেয়ে ফেলেন, এরকম সারপ্রাইজিং হবে ব্যাপারটা সবার জন্য। আচ্ছা, আমাদের গানের পাখি অলরেডি আছেন, ওয়েট করছেন। আমরা বিরতি থেকে এসে আবারও আড্ডা দিব। নিয়ে নিচ্ছি আরেকটি বিরতি, কোথাও যাবেন না, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায়। আমাদের আড্ডা কিন্তু অনেক বেশি জমে গেছে, কারণ আজকের টপিকটা অনেক অনেক বেশি টাচি। মিলেমিশে বাঁচি, মিলেমিশে বাঁচার জন্যই আসলে আমরা সবাই আছি। এই যে জুমে যেমন আপুরা আছেন, এখানে বন্ধুরা আছেন, মানে কি আর বলবো, সবাই মিলেমিশে বেঁচে আছে, তাই না? সবাই অ্যাগ্রি করবে। হ্যাঁ, আপনাদের কাছে আবারও আসছি। আমি একটু স্টুডিওতে চলে যাই। এই যে মিষ্টি আপুকে জিজ্ঞেস করেছিলাম যে দূরত্ব যখন বেড়ে যায় আসলে তখন কি করা উচিত, মানে মিলেমিশে থাকার জন্য, হ্যাঁ এই দূরত্বকে কিভাবে কমিয়ে আনা সম্ভব? আপু বেসিক্যালি আমি ন্যাচারালি খুব ফ্রেন্ডলি একজন মানুষ, খুব ইজিলি মানুষের সাথে মিশে যাই যে কোনো একটা সিচুয়েশনে। সো জিনিসটা এরকম হয় যেরকম আমাদের
পথ চলতে গেলে অনেকের সাথেই মতের অমিল হতেই পারে এবং হয়, এটাই তো ন্যাচারাল। স্বাভাবিক, আপনার পছন্দ ব্ল্যাক, আমার পছন্দ হোয়াইট, সো ডেফিনেটলি এখানেই তো কনফ্লিক্ট ক্রিয়েট হয়ে যায়। আপনি দেখছেন 6, আমি দেখছি 9। সো সেখানে যেটা হচ্ছে যে এরকম চলার পথে তো অনেকের সাথেই প্রবলেম ক্রিয়েট হয়, বাট আমার সাইড থেকে আমি অলওয়েজ আচ্ছা ছাড় না, আচ্ছা ঠিক আছে, কি হয়েছে, লেট ইট গো, হ্যাঁ লেট ইট গো, এইভাবে করে ছেড়ে দিই। কিন্তু অনেক সময় কিছু ব্যাপার হয় না যে খুব বেশি টাচ করে ফেলে, যেটা কিনা হয়তো কম্প্রোমাইজ করার মতো সিচুয়েশন নাই আসলে। তখন আমার কাছে মনে হয় বিশেষ সেলফ রেসপেক্টের ব্যাপারটা যদি চলে আসে কখনো, যে হয়তো এমন হয়ে গেছে যে তাকে আমি ছাড় দিয়েই যাচ্ছি, বাট সে সেটাকে মানে রেসপেক্ট না করে সে সেটার হয়তো আবার মানে সুযোগ নিচ্ছে আরো বেশি। সো ওই সময়টাতে আমার কাছে মনে হয় আমি তখন তাকে একটু অ্যাভয়েড করে ফেলি, মানে আমার লাইফ থেকে আসলে তাকে মানে ক্লোজ যেটা ছিলাম ওই জায়গাটা একটা ডিভাইডার নিয়ে আসি, যে যোগাযোগ রাখবো, কথা বলবো, দেখা হলে অবশ্যই হাসি দিয়ে কথা বলবো, বিকজ আমরা যদি রিলিজিয়াস ভাবেও যাই এটাই আমাদেরকে শিখিয়েছে এবং আমাদের ফ্যামিলি এটাও শিখিয়েছে। আমার বাবার সাথে যেটা হয়, আমার বাবার একটা ছোট্ট শেয়ার করি, সেটা হচ্ছে যে আমার বাবা হচ্ছে তার ভাইদের মধ্যে ছোট, আচ্ছা, তো 2 ভাই মারা গিয়েছেন, আমার 2 চাচাই মারা গিয়েছেন। সো অনেক সময় হতো কি বাবাকে বলতাম আরও 2-3 বছর আগে যে ওনাদের ভাইদের মধ্যে কোনো কিছু নিয়ে ঝামেলা হয়েছে, যে তুমি তো বললেই পারো বা তুমি এটা বলো না কেন বা এরকম, তখন সে বলতো যে বড় ভাই তো কি বলবো, তোমাদের এগুলোর মাঝখানে আসার দরকার নেই, তোমরা ছেলে মেয়ে, তোমরা ছেলে মেয়ের জায়গায় থাকো। তো এখন আসলে ওই জিনিসটার মর্মটা বুঝি যে উনি এটা কেন বলতো, যে যার প্রবলেম, যে বড় একটা প্রবলেম দোষ করেছে, ইটস ওকে, ছেড়ে দিই। ছোট ভাই একটা ভুল করেছে, যেমন আমার ছোট ভাই আছে, ও যখন একটা ভুল করে তখন আসলে মনে হয় যে এই জিনিসটা তো আমিও কখনো না কখনো করেছি, ছেড়ে দিই। আসলে এইভাবে করেই আন্ডারস্ট্যান্ডিংটা ক্রিয়েট করে আমাদেরকে চলতে হবে, একদম সব সময় ধরেও রাখা যাবে না, আবার একেবারে নিজের সেলফ রেসপেক্ট ছেড়ে দিবেন সেটাও আসলে পসিবল না। আপনাকে 2টা জায়গাতেই সমানভাবে তাল রেখেই চলতে হবে। একদম সুন্দর বলেছেন আপু, আপনার কাছ থেকে একটু শুনতে চাই। আসলে সম্পর্কে টানাপোড়েন থাকবেই, এভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে, কারণ এগুলো অতীতেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। হ্যাঁ, এর মধ্যে থেকে আমাদেরকে ম্যানেজ করে আমাদের নিজের ধৈর্য শক্তি কাজে লাগিয়েই আমাদেরকে ম্যানেজ করে চলতে হবে। হ্যাঁ, মানে মেন্টালিটিটা বুঝে তাদের সাথে চলতে হবে, সবার সাথেই চলতে হবে, বাট একটু আছে না একটু কম বেশি, সেটা বুঝে শুনেই চলতে হবে, কারণ যার সাথে আপনার একদমই মেন্টালিটি যায় না তার সাথে তো আপনার সবসময় লেগে থাকার দরকার নাই। হ্যাঁ, অবশ্যই একটা ছোট্ট একটা ডিস্টেন্স বজায় রেখে তার সাথে চলতে হবে, যেন তার সাথে সম্পর্কটাও ভালো থাকে এবং কোনো মন কষাকষিও যেন না হয়। সো আমি মনে করি যে এভাবেই আমরা আমাদের মানে নিজের পরিবারের লোকজন হোক, প্রতিবেশী হোক কিংবা দূরাত্মীয় হোক, সবার সাথেই এই যে সমঝোতা বজায় রেখে আমাদেরকে চলতে হয়। বাহ, চমৎকার। আমি আবারও একটু জুমে চলে যাই। নেলি আপু শুনছেন? আচ্ছা, নেলি আপু তো মনে হয় নেটওয়ার্কের কারণে একটু পজ হয়ে গেছে। আচ্ছা, হাসিনা আপা শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম আপু। জি আপু। ওয়ালাইকুম আসসালাম হাসিনা আপা। হ্যাঁ, আপনার কাছ থেকে একটু শুনতে চাই, মিলেমিশে কিভাবে বাঁচা যায় বলেন। অনেক ধন্যবাদ, শুভ সন্ধ্যা সবাইকে। আমি তো একটু বেশি মিলেমিশে থাকতে চাই, এর জন্য অনেক কিছু তো খাইছি, অনেক সময় অনেক কথাও শুনছি, তারপরও দেখা গেছে যে বেশি খারাপ বা বেশি কষ্ট যেটা লাগছে এটা ভুলে গেছি, বাট মিলেমিশেই থাকার চেষ্টা করি বেশিরভাগ 90%। তো ছোট্ট একটা বিষয় বলি আজকে আমি। এই যে আন্দোলন গেল না ছাত্রদের, এর মধ্যে হচ্ছে আমার ছেলের মুখ থেকে শোনা, চিনি না জানি না, মুখ থেকে শোনা যে একটা ছেলের এরকম চোখ নষ্ট হয়ে গেছে আর একটা চোখ অল্প একটু আছে। তো আমি হচ্ছে আমার এলাকায় যে বাজার থেকে মাছের বাজার করি, মাছের বাজারটা করতে গিয়ে ওই বাজারেই থাকে ছেলেটা, ভাড়া থাকে। ওর বাবা হচ্ছে নদীতে খালে বিলে মাছ ধরে, মানে দিন আনে দিন খায়, যখন যে কাজটা পায় ওইটা করে। তো আমি ওদের বাসায় গেলাম খোঁজ খবর নিয়ে, বুঝছো, ছেলেটাকে দেখতে আমার খুব খারাপ লাগছে, হাসিবের বয়সী তো গেলাম দেখতে যে এরকম ওদের ফ্যামিলির কথা শুনি। তো দেখতে গেছি পরে না, মানে চিন্তা করো তুমি অবস্থাটা কেমন, ওরা ভয় পাইছে। ওই আন্দোলন থেকে ওদের মধ্যে এমন একটা ভয় ঢুকছে, ওরা ভাবছে কোত্থেকে না কোত্থেকে আসছে, কি ইনফরমেশন নিবে, আবার কোন বিপদে পড়বো। তো যাই হোক, ওদের সাথে আমি সব পরিচয় বললাম, আমার বাড়ির ঠিকানা, বাসা কোথায়, ফোন নাম্বার দিলাম, নিজের নাম, প্রয়োজনে আমি আমার ওই যে পলাশের দুরন্ত পলাশ থেকে সংগঠনটা খুলে ওখানে আমার ফেসবুক আইডিটা দেখাইলাম, পরে ওরা সবকিছু ওকে ঠিক আছে। তো ওর কাছ থেকে আমি যে ঘটনাটা শুনলাম ওরা ভাবতেই পারে নাই। যাই হোক, আমি হচ্ছে 2-3 জায়গায় ওর জন্য মানে টাকা পয়সারও কিছু অ্যারেঞ্জ করছি। মূলত প্রথম হচ্ছে আমার ভ্রমণ কন্যা থেকে একটা লিস্ট ওর দিয়ে দিছি,
আরেকটা জায়গা থেকে দিছি। তো এরপরে ওর মার সাথে আমার যেটুকু কথা হয়েছে, মানে আমার কষ্টটা সবচেয়ে বেশি লাগছে যেটা, আর ওর মা যেটা খুশি হয়েছে, আমি যখন ওর মার সাথে কথা বলছি না, ওর মা একজন আমার চেয়ে কি বলবো, মানে আমার খালাদের বয়সী ওই ভদ্র মহিলা, আমি একজন মহিলা, আমার সাথে কথা বলতে গিয়া উনি মাথা নিচু করে এমন ভাবে লজ্জা পেয়ে কথাগুলো বলতেছিল যে, জানেন আমার ছেলের যেই চোখটা হচ্ছে ব্যান্ডেজ করা, ওই চোখটাতেই আবার ঘুষি মারছে আইসা। যখন নিয়ে যাচ্ছে, আমি যখন পা জড়ায় ধরে ওকে ধরে রাখছি, কারণ সে তো মা, তার বাচ্চাকে তো যাইতে দিতে চাবেই না, এটাই স্বাভাবিক। তো নিতে যাওয়ার সময় উনি যে পা জড়ায় ধরে রাখছে না, ওনাকে এমন এমন জায়গায় হচ্ছে ওই রাইফেলস ভাইয়াটা দিয়ে মারছে, গুতা দিচ্ছে, উনি এত কষ্ট পাচ্ছে, এত লজ্জা পাচ্ছে। কিন্তু সবকিছুর পরে, ওনাদের সবকিছু শোনার পরে আমি যখন এদের অ্যাড্রেস সবকিছু নিলাম, একটা ফর্ম ইয়ে করে দিয়ে আসলাম, ওনারা অবাক হয়ে গেছে যে এরকম একটা অপরিচিত, চেনা না জানা না, খোঁজ করে আসছে, এই মিলেমিশে মানে ওনাকে কিছু সহযোগিতা করতে পারাটা, এটা আমার মনে হয় এই মাসে সবচেয়ে বড় তৃপ্তি। এত ভালো লাগছে আমার। চমৎকার চমৎকার, থ্যাংক ইউ হাসিনা আপা। সোনিয়া আপা, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা আপা। এই যে হাসিনা আপা এত সুন্দর একটা এক্সপেরিয়েন্স শেয়ার করলো, আমার নিজেরই খুবই ভালো লাগলো। আসলেই আপনিও তো বিশ্বাস করেন নিশ্চয়ই, এইভাবেই কিন্তু মানুষ বেঁচে থাকে, তাই না? একটু শুনি। আজকে হলো আমার খুবই প্রিয় একজন মানুষ আপনাদের এখানে আছে, সে হলো আমাদের তমা সুন্দরী। ওনার সাথে অনেক ভালো সম্পর্ক আমার, উয়েরিক বড় আপা। যাই হোক, আমরা আসলে বাঙালি তো, আমরা আসলে মিলেমিশে থাকতে পছন্দ করি, মিলেমিশে থাকি। আমরা শুধু মানুষের বিপদে এগিয়ে আসি না, আমরা একটা পশু যখন বিপদে পড়ে তখন তার জন্য আমরা ব্যথিত হই, আমরা তখন আকুল বেকুল হয়ে উঠি। আবার যখন আমরা মানুষকে মারতেও পারি, আবার মানুষকে বুকে টেনেও নিতেও পারি, কারণ এগুলি হলো বাঙালিদের স্বভাব। আমরা মিলেমিশে থাকতে ভালোবাসি। বর্তমান পরিস্থিতি মানে দেখলে বোঝা যায় যে আমরা কতটা আন্তরিক একে অপরের উপর, যে আমরা কোনো কিছু মানে মানছি না। দেখা যাচ্ছে যে অনেকে অতটা স্রোতের মুখে পড়ে জীবন দিচ্ছে, তারপর আমরা কিন্তু এখান থেকে পিছপা হচ্ছি না। তাহলে এভাবে তো আসলে একে অপরে মিলে মিশে বাঁচে, তাই না? আমরা যদি কম্প্রোমাইজ এগুলি না করি, তাহলে আসলে মানে মনুষ্যত্বই শেষ হয়ে যাবে, অ্যাকচুয়ালি মনুষ্যত্বই থাকবে না এগুলো যদি না করি। থ্যাংক ইউ সো মাচ সোনিয়া আপা। নার্গিস আপা, আপনি নিশ্চয়ই সুন্দর করে একটু হেসে দেন, তাই না? মিলেমিশে বাঁচার জন্য হাসলেই হয়ে যায় অ্যাকচুয়ালি। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আসলে চায়ের সাথে টাটাও লাগে, হ্যাঁ, শুধু হাসি হয় না, ঠিক না? সেই জন্যই কথাও সুন্দর হতে হবে, আচরণও সুন্দর হতে, মিলেমিশে থাকবার জন্য বন্ধুত্বপূর্ণ মনোভাব থাকতে হবে, যে আমি মিশতে চাই, আমি বন্ধু হতে চাই, আমি সবার পাশে আছি, এটা ধারণা বিশ্বাসটা দিতেও হবে, নিতেও হবে। একদম ভরসাটা অ্যাকচুয়ালি। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। চমৎকার চমৎকার, থ্যাংক ইউ সো মাচ। রুমি আপা, বলো। গাইবেন নাকি বলবেন? আমি তো এত সুন্দর করে বলতে পারি না, তাহলে গেয়ে ফেলেন। এত সুন্দর করে সবাই বলছে, আমি তন্ময় হয়ে শুনছি। তাহলে আপনি গেয়ে ফেলেন, কারণ আপনি খুব সুন্দর করে গাইতে পারেন, সো গেয়ে ফেলেন। তাড়ালে দুয়ারে মন, তুমি ভিখারিণী, গাহিয়া সজল চোখে বেলা শেষে রাগিনী, দাঁড়ালে দুয়ারে মন, মিনতি ভরা আঁখি, কে তুমি ঝড়ের পাখি, দিয়ে জুড়ায় ব্যথা, কেমনি কোথায় রাখি, কোন প্রিয় নামে ডাকি, বলো
নামে ডাকি বলো ও প্রিয় নামে ডাকি মান ভাঙাবো মানিনি দাঁড়ালে দুয়ারে আহা, মনটা একদম ঠান্ডা হয়ে গেল। এই ঠান্ডা মনটাকে একটু স্থির করে ফেলি, একটা বিরতি নিয়ে আবারও ফিরে আসছি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, সাথেই থাকুন। আবারও ফিরে এলাম নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায়। যদিও এখন একেবারে আড্ডার শেষ পার্টে আছি, সো আমাদের জুমে আরও কয়েকজন বন্ধু আছেন, তাদের সাথে আর একটু আড্ডা দিয়ে নেই। নেলি আপা, আশা করি আপনার ওদিকে নেটওয়ার্ক এখন ঠিক আছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম আপা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, খুব ভালো আছি আপা। একদম কমলাপুরি। কমলাপুরি, আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা আপা, আপনার কাছ থেকে একটু শুনতে চাই, যখন দূরত্ব বেড়ে যায় কারো সাথে, তখন আপনি দূরত্ব কমিয়ে আনতে কি করেন? কোনো মানে স্টেপ কি নিজ থেকে নেন কিনা? শুভ সন্ধ্যা সবাইকে। হ্যাঁ, আসলে যখন দূরত্ব বেড়ে যায় বা কোনো কারণে কার সাথে মনোমালিন্য হয়, আসলে আমি একদম পাই না, মানে আমার যেভাবেই হোক আসলে ওই কথা বলতেই হবে। যেভাবে রাগটা কিন্তু আমার, সেটা যার সাথে আমার দূরত্ব হয় বা রাগারাগি হয়, আমি কিছুতেই কিন্তু ওটা যেভাবেই হোক আমার এটা মানে সমাধান করতেই হবে। আমি যতক্ষণ সেটা করতে পারবো না ততক্ষণ কিন্তু আমার ঘুম হবে না, একদম শান্তি পাবো। নিজ থেকেই কিন্তু নিজেই এগিয়ে গিয়েই কম্প্রোমাইজ করে নেই, তারপর মনে হয় যেন শান্তি, যে যাক মনোমালিন্যটা ঠিক হলো। ব্যাপারটা খুবই মহৎ। ভালো থাকি না আসলেই তো এই জন্যই বলি যে মিলেমিশেই আসলে বাঁচা যায়। যদি একা থাকা হয়, মানে এক ঘরে হয়ে যায়, মানে নিজে অনেকে চায় না যে আমি একদম কারোর সাথে মিশবো না, একদম আলাদা থাকবো, হয় না কিন্তু মানে অসুস্থ হয়ে যায়, তাই না? ইভেন তার আসলে আমার কাছে কেন জানি মনে হয় যে কাইন্ড অফ তার কোথাও সবকিছুর প্রতি ইন্টারেস্ট যে ব্যাপারটা থাকে এটা হারিয়ে ফেলে একদম। মানে ওই যে বলে না ডেথ ইন লাইফ, ওরকম হয়ে যায় তখন। হ্যাঁ, লাইফলেস হয়ে যায় ওই সময়। থ্যাংক ইউ নেলি আপা, থ্যাংক ইউ সো মাচ। আনোয়ারা আপা, আচ্ছা আনোয়ারা আপার কাছে যাচ্ছি। আনোয়ারা আপা ঠিক করতে করতে আমি একটু ফোনে আমাদের সবার পছন্দের ফাহিমা আপা আছে, একটু আগে দেখেছিলাম জুমে, এখন আমি জানি না ফোনে কেন চলে গেছেন উনি। হ্যাঁ ফাহিমা আপা। ওয়ালাইকুম আসসালাম, অনেকদিন পরে দেখা হয়েছে আপনার সাথে, আপনি আবার চলে গেলেন কেন? আহারে, যাক যেভাবে হোক একসাথে থাকা হচ্ছে আর কি, ওদিকে না হলে ফোনে। হ্যাঁ আপা বলেন, আপনার কাছ থেকে একটু শুনতে চাই। অভিনন্দন জানাচ্ছি তোমাকে এবং মামাকে দুজনকে অভিনন্দন। আমরা তিনজনে একসাথে কাজ করার সুযোগ হয়েছে, আমরা তিনজনে কাজ করেছি একটা ফিল্মে, একটা প্রমোশন টিমে কাজ করেছি। আপনাদের অনেক সুন্দর লাগছে, আর নাদিয়াকে তো সবসময় সুন্দর লাগছে। আচ্ছা, আমাদের সবাই যে কোনো কাজে মিলেমিশে করাই উচিত। মনোনীতটা না হলে তাদের থেকে মনোনীত অনেক সময় সবার সাথে সবাই মনোনীত হয় না। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে নিজের বিবেচনায় যেটা মনে হয় যেটা আমি করবো, সেটা নিজের বিবেককে আসলে প্রাধান্য দেওয়া উচিত। যেটা বিবেক বলবে যেটা করবো সেটা করা উচিত। হ্যাঁ একদম সত্যি কথা। ধন্যবাদ, অনেক ধন্যবাদ, এইভাবেও কানেক্ট হতে পেরেছেন আমাদের সাথে, এই জন্য। আচ্ছা আনোয়ারা আপুর কাছে যাই। আনোয়ারা আপু, আনমিউট করতে হবে আপা, সময় কিন্তু কম, বেশি কথা বলতে পারবেন না তখন। হ্যাঁ আপা, শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলছি। আচ্ছা, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। ওয়ালাইকুম আসসালাম আপা, শুভ সন্ধ্যা। জি, আপনি বলেন, আপনি কিভাবে আসলে মিলেমিশে বেঁচে থাকার পন্থা কিভাবে দেবেন আমাদেরকে, বলেন। প্রথমেই বলতে চাই তমা আপু, মমো আপু, এই দুজনকে গতকালকে আমি দেখেছিলাম একটা পোস্ট, সেই পোস্ট দেখার পরে কিন্তু আসছি আজকে। বাহ। তমা আপু, মমো আপু দুজনকে শুভেচ্ছা, খুব ভালো লাগছে।
সবার সাথে মিলেমিশে থাকার জন্যই কিন্তু আমার এই আশাটা এখানে নেক্সট। চমৎকার, এই এক কথাই সুন্দর উত্তর দিয়ে দিলেন। ও তাই, বাহ চমৎকার। তমা আপু বলছেন আপনি ওনার উদ্যোগে শাড়ি পরে আছেন, এটাতে উনি অনেক খুশি হয়েছেন। হ্যাঁ বলেন, শোনা যাচ্ছে না আপা? তমা আপুর, হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। তমা আপুর উদ্যোগে শাড়িটা পরে আমি বসেছি এবং এই শাড়িটা কেনার পিছনের একটা গল্প আছে। ছোট্ট করে তমা আপু একটা মেলাতে এই শাড়িটা পরে উনি মেলাতে গিয়েছিলেন। তো তমা আপুর আমি এই শাড়িটাই নিব বলেছি, তমা আপু বললো কোনটা নিবেন দেখেন। আমি বললাম আপনার পরনের শাড়িটা আমার বেশি ভালো লেগেছে। তমা আপু বললো আর তো নেই। আমি বললাম আমি তো এই শাড়িটাই নিব। পরে যাই হোক, ওনার কিন্তু সেই পরনের শাড়িটাই আমার কাছে। বাহ চমৎকার, থ্যাংক ইউ আপা। মরিয়ম আপা, মানে আমার খুব ভালো লাগে মরিয়ম আপা এত সুন্দর করে এত আদর করে বলে যে হ্যাঁ নাদিয়া বলো। হ্যাঁ নাদিয়া কেমন আছো? দেখো চাহিয়া, হ্যাঁ তোমার সাথে মিল করেছি, দেখো। হ্যাঁ দেখছি খুব ভালো লাগছে। আমার সাথেও মিল আছে, আবার একটু একটু তমা আপুর সাথেও মিল আছে, একটু ম্যাজেন্টা আছে। হ্যাঁ পিঙ্কও আছে। হ্যাঁ আপুরাও, অতিথিরা সবাই ভালো আছেন? আপুরা? জি আপু আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের কথা শুনছিলাম, আমি টিভির সামনে বসে কাজ করছিলাম আর তোমাদেরকে দেখছিলাম। তারপর দৌড় একটু না বসলে তো ভালো লাগতেছে না, একটু বসে আসি। অসংখ্য ধন্যবাদ, ঘরে আসলাম এই আর কি। তো আমরা মিলিয়ে মিশে বাঁচি, তারপরে মানুষের জন্য দশমিলি করি কাজ, এগুলো তো আমাদের জীবনে ওতপ্রোতভাবে মানে অনেক সত্য। আমরা ঘরে বাইরে যেখানেই থাকি পৃথিবীতে মিলেমিশে থাকতে হবে, এইটাই হলো পৃথিবীর শাশ্বত সত্য। এবং এছাড়া আর সম্ভব না জীবনে পৃথিবীতে বেঁচে থাকা। একাকী মানুষ বাস করতে পারে না এবং কেউ কারো হতেও পারে না। মিলেমিশে বাঁচতে সবাই সবার। থ্যাংক ইউ সো মাচ আপা, থ্যাংক ইউ সো মাচ। মমি আপা। হ্যাঁ আপু, খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ আপু। বলেন আপনিও কিভাবে মিলেমিশে বেঁচে থাকেন বলেন, মানে শেয়ারিং ইজ কেয়ারিং, তাই না? হ্যাঁ আপু, ধন্যবাদ আপু। সবাইকে শুভ সন্ধ্যা। আসলে মানুষ সামাজিক জীব আপা, একা একা কেউই চলতে পারে না। আমাদের সবারই উচিত সবাই একত্রিত হয়ে মিলেমিশে থাকা এবং একে অপরকে সহযোগিতা করা। কিন্তু এখন দেখা যাচ্ছে আমরা অনেক ক্ষেত্রেই সেই সহযোগিতা পাই না। কিন্তু শেষে একটা কথাই বলবো যে কেউ ভালোবাসুক বা না বাসুক, আমরা আছি নেক্সাস লেডিস ক্লাবের পাশে, থাকবো ইনশাআল্লাহ আপু। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে, অনেক ধন্যবাদ। খুব ভালো লাগলো, সবাই খুব সুন্দর সুন্দর করে বলেছেন, নিজেকে আসলে এক্সপ্রেস করতে পেরেছেন। আপনাদের কাছ থেকে একটু জানতে চাই আজকের আড্ডায় এসে কেমন লাগছে? আপু আজকের যে টপিকটা আপনারা সিলেক্ট করেছিলেন, চমৎকার একটা টপিক। আসলে আমরা তো ছোটবেলায় আমরা সমাজবিতে কি পড়তাম যে মানুষ সমাজবদ্ধ প্রাণী, আমরা মানে একে অপরের সহযোগিতা ছাড়া আমরা থাকতে পারবো না, এবং এটা একদম শুরু থেকেই চলে এসেছে। সো আমাদেরকে সামনে যতদিন আমরা বেঁচে আছি এইভাবেই থাকতে হবে আমাদের। সো আমরা আসলে নেগেটিভটা কম ছড়াই। হ্যাঁ, কারোর মধ্যে কোনো নেগেটিভিটি থাকতেই পারে, বাই নেচার তার মধ্যে এটা হয়তো গ্রো আপ হয়ে গিয়েছে। সো আমরা ওই জিনিসটাকে বাদ দিয়ে তাকে কিভাবে একসেপ্ট করে নেওয়া যায় আমরা সেই চেষ্টাই করি। কারণ আমি একটা জিনিস বিলিভ করি, একজন সন্ত্রাসী যে সে কারো না কারোর কাছে কিন্তু ভালো, কারো না কারোর কিন্তু ভালো ছেলে, ভালো হাজবেন্ড বা কিছু একটা ভালো, তার সম্পর্কে কিন্তু ভালো হয়তো দুইটা কথা আছে। সো আমরা আসলে ওই ভালোটাকে রিসিভ করি, নেগেটিভটাকে একটু কম ছড়াই মানুষের মাঝে। এখন আসলে আমাদের এত বেশি নেগেটিভিটি ছড়িয়ে যায় অল্পতেই যে আমরা আসলে কোনটা যে সঠিক আর কোনটা যে বেঠিক এটাই আসলে আমরা বুঝতে পারি একদম। যে কারণে আমি আসলে সোশ্যাল মিডিয়া আপাতত অফ রেখেছি। ডেফিনেটলি আমিও সেম জিনিসটাতে আমি লাস্ট 2 মান্থ আমার যতটুকু শেয়ার করা প্রয়োজন মনে হয়েছে, নিজের জায়গা থেকে যতটুকু বলা দরকার হয়েছে আমি জাস্ট ততটুকুই বলেছি। আমার অনেক কাছের মানুষকে দেখেছি অনেক নেগেটিভভাবে লিখতে, অনেকে দেখেছি অনেক পজিটিভভাবে লিখতে। আমি পড়ে গিয়েছি, দেখেছি, কিন্তু আসলে যে নেগেটিভ লিখছে তাকে আমার নেগেটিভ ভাবে বলার কিছু নাই। এক্স্যাক্টলি, তো সে তার পয়েন্ট অফ ভিউ থেকে লিখছে, যে যার মতো, যে বললাম না 9/6 এর ব্যাপারটা, সেটাই, তাই না? থ্যাংক ইউ সো মাচ আপু। আপু আপনার কেমন লেগেছে আজকের আড্ডায় এসে, ছোট্ট করে বলবেন। আসলে সব কথার এক কথা হচ্ছে, ঐক্য ছাড়া কখনো ভালো কিছু অ্যাচিভ করা যায় না। সেটা মানে যেমন এখনকার পরিস্থিতিতে যদি
এক পথে যদি না যাই মানে চলতো, তাহলে কখনোই এই যে সবাই মিলে যে একটা মানে অর্জন, যেমন আমরা হচ্ছে যে বিপদে পড়ছে লক্ষ মানুষ, কোটি মানুষ এগিয়ে আসছে। এক্স্যাক্টলি। এই যে এখন, থ্যাংক ইউ সো মাচ আপু, এই যে এখন আমরা দেখতে পাচ্ছি একজন আরেকজনের সাথে কিভাবে মিলেমিশে আসলেই বেঁচে আছে। সবাইকে অনেক ধন্যবাদ, আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আমি ছোট্ট করে বলি জাকিয়া আপুকে অসংখ্য ধন্যবাদ। আসলে আপু যদি এভাবে জিনিসটা অর্গানাইজ না করতো, আমরা তো এত ভালো একটা প্রোগ্রাম পেতাম। থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সাস টেলিভিশনের সাথেই থাকবেন।